সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। এবং আপনার মত অনুষ্ঠানে আমরা সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দিনভর আমরা যে তথ্যগুলো পেয়েছি তার ভিত্তিতে আজকে আমরা সম্পর্ক, বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের উপর জোর দিতে চাচ্ছি। কিন্তু পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। ইইউ যে প্রতিনিধি দল, অর্থাৎ ২৭টা দেশের রাষ্ট্রদূত এবং ইইউ এর যে প্রধান সেই আরও একজন, অর্থাৎ ২৮ রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশেষভাবে আলোকপাত করতে চাচ্ছি আজকের এই আয়োজনে। এবং আয়োজনে পড়ার সময় আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আর যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, এবং সর্বডানে রয়েছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি ঢাকা দিল্লি সম্পর্ক এই জায়গাটা থেকে শুরু করতে চাই, যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেছেন এবং সেখানে তার সম্পর্কের জোরদারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শামসুজ্জামান দুদু, আপনি নিঃসন্দেহে শুরু করবেন। সম্পর্কটা আসলে কতটা জোরালো হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন বিজ্ঞ সহযোগী আলোচক, শুভেচ্ছা। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। খুব গুরুত্বপূর্ণ আজকের বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভারতীয় রাষ্ট্রদূত সচিব এসছেন, পররাষ্ট্র সচিব আমাদের নেতৃবৃন্দের সঙ্গে, সরকারের সঙ্গে, সচিবের সঙ্গে তিনি আলোচনা করবেন। এই বিষয়টি এখন আমাদের দেশে এবং ভারতে বর্তমান অবস্থার প্রেক্ষিতে খুবই আলোচনার একটি ঘটনা। আমি এবং আমার দল মনে করে সমতা ভিত্তিক, সমমর্যাদার, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্কে এগোনোর দরকার। আনব্যালেন্স যেটা ছিল গত 16 বছর ধরে, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমরা গত 52 বছর ধরে সেই কৃতজ্ঞতা এখনো বহন করি পার্শ্ববর্তী দেশে। কিন্তু মুক্তিযুদ্ধের ঘটনাটা ছিল গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জনের এক সাগর রক্তের বিনিময়। সেটার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, এদেশের মুক্তিযোদ্ধা, এদেশের জনগণ, ঠিক তেমনি ভারতের মানুষ, আমাদের অনেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার সপক্ষে তারা ভূমিকা রাখার কারণে তাদের প্রতি জাতি কৃতজ্ঞতা বোধ করে, এখনও কৃতজ্ঞ বোধ করে। কিন্তু গত 16 বছরের, অন্য সময়ের কথা বাদ দিলাম, গণতন্ত্র যখন কবরস্থ করছে একটি দল, একটি নেত্রী, তখন কিন্তু ওই নেত্রী এবং ওই দলকেই শুধুমাত্র তারা সমর্থন জুগিয়েছে। ইলেকশন হয় নাই 14 সালে, ইলেকশন হয় নাই 18 সালে, 24-এ তো হয় নাই। তারপরেও তাকে শুধু সমর্থন দেয়নি, প্রথম দৌড়িয়ে শেখ হাসিনার সামনে উপস্থিত হয়েছিলেন ভারতের রাষ্ট্রদূতই, তারপরে অন্যান্যরা উপস্থিত হয়েছিল। তো আমি কেন এই প্রসঙ্গটা নিয়ে আনছি? গণতন্ত্রের জন্যে তারা যুদ্ধে আমাদের পাশে ছিলেন এবং আমরা জানতাম বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিবেশী না, বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। কিন্তু এখন সেখানকার যে নেতৃত্ব, সরকার, একটি নির্দিষ্ট ধর্ম আশ্রিত একটি দল, যেটি হচ্ছে বিজেপি, যারা সব কিছু বিবেচনা করে হিন্দুত্ব দিয়ে। এখানে এই ঘটনায় কিছু কিছু ঘটনার আমি অস্বীকার করছি না, যাক এর আগে আরও এর থেকে বেশি ঘটনা ঘটেছে গত 16 বছরে। তখন ওই দেশটি কখনোই ওই সরকারকে চাপ প্রয়োগ করে নাই। কিন্তু আজকে যখন এই সরকারকে সমর্থন করার দরকার, আর যাকে আশ্রয় দিয়েছে সে তো হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, সীমাহীন লুটেরা। এই দুটি কথা আমার দেশ না, সারা বিশ্ব জানে। মানুষ তাকে ধাওয়া দিয়েছে, কোনো সরকার প্রধান, তারা এখানে হয় শহীদ হয়েছে, আর না হলে তারা পরবর্তী সময় এই দেশে বিচারের মুখোমুখি হয়েছে। কিন্তু এইভাবে পালিয়ে গেছে, এই ধরনের নজির গত অর্ধ শতাব্দীতে একটি পাওয়া যাবে না। তাকে আশ্রয়দাতা এই পার্শ্ববর্তী দেশটি। সেই জন্য আমার কাছে মনে হয় তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি গণতন্ত্রের পক্ষে
স্থিতিশীল বাংলাদেশ চাই, স্বাধীনতার পক্ষে কাজ করতে চাই কিনা, তাহলে বন্ধুত্ব আমার মনে হয় এটা কোনো ঘটনা সিদ্ধান্ত নিতে হবে, বা তারা যে সম্পর্কটা জোরদার করতে চায় সেই জায়গায় এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে আমি এই প্রসঙ্গে আবারও ফিরবো। আমি এম শফিউল্লাহ আপনার কাছে আসতে চাই, কূটনৈতিক সম্পর্কের জায়গাটায় তারা কি সত্যি সেই জোরদার ভূমিকায় আসতে চায়? বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে সার্ককে আমরা শক্তিশালী দেখতে চাই, সেটার ব্যাপারেও কি ভারত তাহলে অনেক বেশি পদক্ষেপ নিবে শক্তিশালী করবার ক্ষেত্রে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং ভারতের যে ৫৪ বছরের সম্পর্কের মধ্যে, দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে বর্তমান যে একটা সংকট ভারত তৈরি করেছে, এটা অনভিপ্রেত। এই ধরনের ঘটনার জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না, কেননা বাংলাদেশ তার নিজস্ব পদ্ধতিতে একটা অগণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়েছে। সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। সরকার নানাভাবে ক্ষমতায় আসে এবং নানাভাবে ক্ষমতাতে বেরিয়ে যায়। তিনি যে পথে আসছিলেন সেই পথেই গেছেন। তিনি আসছেন গণতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিলেন, ওনাকে সেভাবে বিতরণ করা হয়েছে। সুতরাং এতে ভারতের যেটা অসুবিধা হয়েছে, ভারত ১৬ বছর একচেটিয়াভাবে বাংলাদেশের সমস্ত ন্যায্য পাওনা উপেক্ষা করে তার নিজের স্বার্থ এখানে আদায় করে নিয়েছে, হাসিনাকে সামনে রেখে। এবং বিনা ভোটে একটা সরকারকে তারা ১৫ বছর ক্ষমতা রেখেই অসম চুক্তি করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তারা নষ্ট করে দিয়েছে। সুতরাং তার ফলশ্রুতিতে আজকে যখন হাসিনা ত্যাগ করে পলায়ন করে ভারতে, তখন কিন্তু ভারতের এখানে যে স্বার্থ, তাদের যে স্বার্থে ভীষণভাবে এটা আঘাত পেয়েছে, ভীষণভাবে আঘাত হয়েছে। কারণ তারা যেসব সুবিধা নিয়েছে, এই সুবিধাগুলো বাংলাদেশের স্বার্থের বিপরীতে ছিল, জনগণের বিপরীতে ছিল। সুতরাং ভারতের আজকে দুটো জিনিস এখানে, তার একটা হলো যে তার স্বার্থ ব্যাপকভাবে ক্ষতি হয়েছে এবং তার স্বার্থটা ছিল বাংলাদেশের গণবিরুদ্ধে ছিল, সেই জন্য। দ্বিতীয়ত, এই অঞ্চলের সবচেয়ে বড় আঞ্চলিক শক্তি ভারত, এবং একটা ছোটদের বাংলাদেশ তাকে এইভাবে তার পছন্দের যে ক্ষমতাসীন হাসিনা এখানে ছিলেন প্রধানমন্ত্রী, তাকে এইভাবে বিতাড়িত করবে, এটা ভারতের জন্য একটা অসম্মানের ব্যাপার। এবং দে শকড যে এইভাবে আমাদের সমর্থিত যে প্রধানমন্ত্রী বাংলাদেশের, সে এইভাবে অকস্মাৎ বিতাড়িত হলো। এটা ভারতের হজম করা খুব কষ্ট হয়েছে ভারতের জন্য। শকিং এর জায়গাটা থেকে তারা এখন নতুন করে ভাববে কিনা, এখন সে নতুন ভাবার সময় আসছে। এই জন্য গত ৪ মাসে তারা বাংলাদেশের উপর নানাভাবে বাংলাদেশের চাপ ফেলতে রেখেছিল। বক্তৃতা, বিবৃতি, তারপরে গণমাধ্যমকে তারা বাংলাদেশের উপর লেলিয়ে দিয়েছিল এবং ভারতের হিন্দু সম্প্রদায়কে তারা ব্যবহার করতে বাংলাদেশ স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ জনগণের বিরুদ্ধে। এটা ভারত সমর্থিত সংগঠনগুলো, সাম্প্রদায়িক শক্তি এখানে ভীষণভাবে ভারত বিকশিত করেছে এই ঘটনার মাধ্যমে। এখন ভারত বুঝতে পেরেছে যে এই করে কোনো লাভ হবে না, কারণ যত চলবে তত তিক্ততা বাড়বে। আর শেষ পর্যন্ত এই দুদেশের লোক এই তার জায়গায় থাকতে হবে। সম্পর্ক নষ্ট করে তো কোনো লাভ হবে না, ভারতের লাভ হবে না, বাংলাদেশের কোনো লাভ হবে না। সুতরাং আমাদের যেটা ছিল, যে আমরা চেয়েছি বারবার যে ভারত যেন আলোচনার টেবিলে আসে, তাদের যে কী সমস্যা, কী কনসার্ন, সেটা বাংলাদেশ শুনবে, আর বাংলাদেশের যে কনসার্ন আছে সেটা আমরা ভারতকে বলবো। এটা সামনাসামনি কথা হলে হয়তো অনেক বুলবুলি দূর হয়। আমি নট নেসেসারিলি যে আপনার কথা আমি আপনার পয়েন্ট অফ ভিউ মেনে নিব বা আপনি আমারটা মেনে নেবেন, কিন্তু আলোচনার মাধ্যমে যেটা হয় কূটনৈতিক পর্যায়ে অনেক অস্পষ্টতা দূর হয়। এখানে এম শফিউল্লাহ, আমি আরেকটি বিষয় একটু স্পষ্ট হতে চাই আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে এই আলাপচারিতায় একদম সেই পররাষ্ট্র সচিব তিনি বিক্রম মিস্ত্রি তিনি একটি কথা বলেছেন যে
কোনো সংগঠন হোক, গণমাধ্যম হোক, তারা কি প্রপাগান্ডা চালাচ্ছে না তারা কোন ধরনের সেই অপপ্রচার করছে সেটা কোনোভাবেই ভারত সরকার ওন করে না এবং তারা এর দায়ে ভার নিতে চায় না। সেটা আসলে কতটুকু সম্ভব? তার দেশেই তো ঘটনাগুলো ঘটছে। এটা হয় কি, যখন একটা সরকার, ভারতের মতো সরকার যাদের প্রতিবেশী 7টা রাষ্ট্রের সাথে সম্পর্কটা খুবই খারাপ, সেখানে তারা শুধু সরকার নয়, ভারতের যারা ইন্টেলেকচুয়াল, যারা ব্যুরোক্রেটস, যারা সাংবাদিক, সবাই তারা চায় যে রাষ্ট্রগুলো তাদের কথা চলবে, শুনবে। সুতরাং এখানে তাদের সমস্যা। সুতরাং আজকে যেটা ভারত যেটা করেছে, এতে ভারত আজকে আমরা বারবার বলছি আপনার আলোচনা টেবিলে আসুন, কূটনৈতিক পর্যায়ে সব আলোচনা সম্ভব, নট দ্যাট আপনি আপনারটা মেনে নেব বা আপনার মেনে নেবেন, কিন্তু কূটনৈতিক পর্যায়ে আপনি আসতে হবে সমস্যার সমাধান করার জন্য। আপনি এখানে গায়ের জোরে কোনো সম্পর্ক ভালো করতে পারবেন না, বরং খারাপ হবে। খারাপ হলে যেটা হয়, দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে, দুই দেশের লস হবে। আজকে আমাদের খুব ভালো লেগেছে যে তারা আসছে, কথা বলেছে, এবং তারা অনেকগুলো কথা বলেছে যেটা কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো ঠেকেনি, আমরা উত্তরও দিয়েছি। তারা সেই আলোচনার টেবিলে এসেছে, এটা নিঃসন্দেহে ভালো লাগার, কারণ আলোচনায় অনেক কথা হয়, আমরা ওদের মাইন্ডটা আমরা বুঝেছি, কিন্তু ওরাও আমাদের মাইন্ডটা বুঝেছে। এখানে দুই পক্ষ কিন্তু তাদের পজিশন ফার্ম ছিল, কিন্তু এর মানে নয় যে এটা টক ফেল করছে না, ফেল না। এখানে হলো আমার একটা আইস ব্রেকিং। গত 4 মাসে কেউ এমনভাবে মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখা হয়েছে, এটা কিন্তু খুবই একটা। যে আমি ফিরবো আইস ব্রেকিং আসলে কতটা হলো, কতটা ভাঙতে পারলো, সেটাও একটু আপনার কাছ থেকে শুনে নিব। আমি বসিয়ে রেখেছি নাজমুল আশরাফ, তাকে আজকে আমি এটা পজিটিভ দেখছি এই মিটিং। জি, আমি নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই, কারণ এই দিনে যদি আইস ব্রেকিংই হয়, সেই দিনই আবার দেখা যাচ্ছে যে বিজেপি নেতার যে বক্তব্য, রাফাল বিমান পাঠালেই একদম বাংলাদেশ কেঁপে উঠবে, এই ধরনের কথা আমরা যেভাবে দেখি, একজন সম্পাদক কিন্তু নানানভাবে দেখেন একটা বৈঠককে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ভারত সরকারের ভূমিকা, ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা, সরকারের বিভিন্ন মন্ত্রীর ভূমিকা, ভারতের শাসক দল বিজেপির ভূমিকা, বিভিন্ন রাজ্যের ভূমিকা, মুখ্যমন্ত্রীদের ভূমিকা, আমাদের সাথে লাগোয়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরার ভূমিকা, এগুলোর মধ্যে আপনি মিল পাবেন না। মোটা দাগে যদি বলা হয় তাহলে কোনটা ভারতের অবস্থান? এখন সরকার বলতে পারে হ্যাঁ, আমরা তো এই যে কূটনৈতিক মিশনে হামলার জন্য ব্যবস্থা নিয়েছি, আমরা কি বলে পররাষ্ট্র দপ্তর থেকে আমরা নিন্দা জানিয়েছি, তারপরে আমাদের একজন কূটনীতিক তারা পাঠিয়েছেন তাদের পররাষ্ট্র সচিব আলোচনা করতে। এগুলো আপনি বলতে পারেন যে হ্যাঁ, ভারত তো সঠিক কাজই করেছে। কিন্তু যে বাদবাকি যে পক্ষগুলো বললাম, এগুলো কি ভারতের বাইরে? আমি গণমাধ্যমের কথা পরে আসছি। ভারতের গণমাধ্যম যা করছে চরম দায়িত্ব জ্ঞানহীন, মিথ্যাচারে ভরপুর, এবং ওইভাবে উস্কানি দিয়ে ভারতে তো বটেই, বাংলাদেশেও অস্থিতিশীলতা তৈরি করছে এবং গোটা বিশ্বকে খুব বাজে একটা বার্তা দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে। সেটি পরে আসছি। কিন্তু ভারত সরকার কখনোই এই যা কিছু বললাম ভারতে হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, তার দায় এড়াতে পারে না। আর ভারত গত 16 বছর কিভাবে বাংলাদেশকে দেখেছে, কিভাবে কুক্ষিগত করেছে, তার স্বার্থ আদায় করেছে, তাদের পছন্দের সরকারকে বসিয়ে জোর করে নির্বাচন, গণতন্ত্র, জনসমর্থন, কোনো কিছু ধার না ধরে তারা এরকম একটা সরকারকে ক্ষমতা রেখেছে শুধুমাত্র স্বার্থ আদায়ের জন্য। এবং গত 16 বছর অকাতরে তারা সব কিছু পেয়েছে, আমরা অকাতরে দিয়েছি, আবার গর্ব করে বলেছিও যে সারা জীবন মনে রাখবে। তো ওরকম একটা বাস্তবতায় যখন বাংলাদেশে সরকার বদলে গেল, জনগণের ইচ্ছা অনুযায়ী একটা রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা একটা নির্বাচিত রাজনৈতিক সরকার পাবো, সেখানে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের যে এখনকার যে অবস্থান, এটি ভারত এখনও মেনে নিতে পারছে না। মানে অগাস্টের যে গণঅভ্যুত্থান, সেটা তো মেনে নিতে পারছেই না। গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ কী চায়, বাংলাদেশের মানুষ কী চায়, বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন পেশাজীবী মানুষ, নাগরিক সমাজ তারা কী চায়, এই বিষয়গুলো তারা জানে না তা না, কিন্তু মানতে পারছে না। এই বাংলাদেশকে তারা 16 বছর দেখে নাই। তারা যে বাংলাদেশকে 16 বছর দেখেছে এবং যেভাবে শাসন করেছে, নিয়ন্ত্রণ করেছে, শোষণ করেছে, সেই জায়গা থেকে যখন বাংলাদেশ সরে গেছে, এটা মানতে তাদের একটু সমস্যা হবে। সে কারণেই নানান রকমের নেতিবাচক প্রতিক্রিয়া সরকারি দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেটি হচ্ছে, গণমাধ্যমে তো চরম অবস্থা। এখন যে তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, বৈঠক করলেন, কথা বললেন, আমি মনে করি এটা ইতিবাচক। কারণ এর আগ পর্যন্ত গত 4 মাসে ভারত যা খুশি বলেছে, যা খুশি করেছে, বাংলাদেশ তার প্রচণ্ড প্রতিবাদ করেছে। বড় দাগে যদি বলি, একটা জাতীয় ঐক্যমত হয়েছে একটা অংশ বাদ দিয়ে। সেই অংশটা কি? যে রাজনৈতিক শক্তি পরাজিত হয়েছে, পতিত হয়েছে, বিতাড়িত হয়েছে, অনেক বড় শক্তি,
এখনও তাদের অনেক জনসমর্থন আছে, কিন্তু সেই শক্তির সাথে ভারত প্রশ্নে কখনোই ঐক্য হবে না। কেন হবে না? কারণ ওই শক্তি বাংলাদেশের চেয়ে ভারতের পক্ষ নিয়ে বেশি কাজ করে, ভারতের স্বার্থই বেশি দেখে। এটা 16 বছর তারা প্রমাণ করেছে। এর আগেও তাদের রাজনীতি তেমনটাই ছিল। ফলে ওদেরকে সহযোগী বলেন যে আমি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব যা কিছু বলি, একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা জাতি, সেই জায়গায় ওই শক্তির সাথে ঐক্য সম্ভব না। কারণ তাদের অবস্থানটা আসলে বাংলাদেশ বিরোধী, ভারতের পক্ষে। অন্তত এই জায়গাটা যদি বলি, সেখানে যে আলোচনা আজকে হয়েছে, আমাদের পররাষ্ট্র সচিব পরে যে ব্রিফ করলেন বৈঠকের পরে, আমার কাছে মনে হয়েছে একেবারে দুটো দেশ, স্বাধীন সার্বভৌম দুটি দেশ, পারস্পরিক স্বার্থ, সম্মান, মর্যাদা বজায় রেখে যেভাবে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক তৈরি হয়, কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়, আনুষ্ঠানিক বৈঠক হয়, একেবারে চোখে চোখ রেখে কথা হয়, উচিত কথা হয়, দেশের স্বার্থে জনগণের মনোভাবটা আপনার জানানো হয়, সেরকম একটি বৈঠক হয়েছে বলে আমার ধারণা, যেটুকু ব্রিফিং থেকে শুনেছি। ফলে বাংলাদেশের এই যে উত্তরণ ঘটেছে অবস্থানের, কূটনৈতিক অবস্থানের, আমরা তো 16 বছরের কূটনীতি দেখি নাই। গত 16 বছরে দু দেশের কোনো ব্যাপার ছিল না, সবই এক দেশই ছিল। ভারত যা করতো, ভারত যা বলতো, সেটাই আমরা বলতাম, আমাদের সরকার বলতো, আমাদের গণমাধ্যম বলতো, আমাদের এক শ্রেণীর কূটনীতিকরা বলতো। মানে ভারতের কিছু করতে হয় নাই, ভারতের হয়ে আমরাই সব কিছু করেছি। আমার এখনও মনে আছে যখন ভারত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এরকম শোতে আলোচনা করতাম, তখন আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন সংবাদকর্মী, আমি যখন কথা বলবো নিশ্চয়ই ভারতের অন্যায়ের বিরোধিতা করব, বাংলাদেশের স্বার্থে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক, কূটনীতিক, শিক্ষক, রাজনীতিবিদ, তাদের কথা শুনে মনে হতো যে তারা ভারতের প্রতিনিধি হিসেবে যেন ওই শোতে বসেছেন, তারা ভারতের হয়ে কথা বলতেন, ভারত যেটা বলতো না সেটাও তারা বলতেন। এবং ধরেন সীমান্ত হত্যা কত জঘন্য অন্যায় অপরাধ, এটি নিয়ে আমরা কত কথা বলেছি। গত 16 বছর কোনো একটি সীমান্ত হত্যার পরে বাংলাদেশ তো কথাই বলতো না, বাংলাদেশ বলতে বাংলাদেশ সরকার, তখনকার সরকার, যখন গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে বা এরকম টকশোতে আলোচনা হতো, তখন বাংলাদেশ সরকার যেটা বলতো এটা ভারতের ভাষ্য। মানে কোনো একটি সীমান্ত হত্যাকাণ্ড সম্পর্কে ভারত যে ব্যাখ্যা দিত, যেটা গ্রহণযোগ্য না, সত্য না, আমাদের সরকার সেই ব্যাখ্যাই দিত, টকশোতে সেই ব্যাখ্যা নিয়ে আলোচনা হতো। তো এরকম একটা নতজানু অবস্থা, এরকম একটা দাসত্বের অবস্থান থেকে আমাদের উত্তরণ ঘটাতে সময় লাগবে। আমরা সেই কাজটা শুরু করেছি। আমরা আশা করি জাতীয় স্বার্থে সব মানুষের মধ্যে ওই বোধ জাগ্রত হয়েছে যে আমরা স্বাধীন দেশ, আমরা ভারতের অংশ না, তাদের তাবেদার না, তাদের ইচ্ছা কথা অনুযায়ী আমরা কাজ করব না, অনেক বেশি ইতিবাচকতা। আবার আলোচনার টেবিলে যে কোনো দুটো দেশ, আপনি এটা কেবলই শুরু। স্যার যেটা বলছিলেন যে আইস ব্রেকিং, বলতে পারেন যে আইস ভাঙছে কিনা জানি না, টোকা দেওয়া হয়েছে, আস্তে আস্তে ভাঙবে, সেটা গলবে এবং একটা স্বাভাবিক অবস্থা হবে। সেই লক্ষ্যে যদি আমরা চলমান রাখতে পারি আমাদের অবস্থানটা, এখনকার সরকার তো অনির্বাচিত, বেশি দিনের ব্যাপার না, যারা পরে নির্বাচিত হয়ে আসবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন, দেশের স্বার্থ নিয়ে কাজ করবেন, তারা যাতে এই ধারাটা, এই কূটনীতিটা, বাংলাদেশের এই মর্যাদাটা ধরে রাখেন, তাহলে ভারত হয়তো আস্তে আস্তে তার উপলব্ধি হবে যে হ্যাঁ, বাংলাদেশ একটা স্বাধীন বের হতে যেটা শুরু করেছি বা বের হয়ে পড়েছি, সেখান থেকে আবার যেন ওই পথে না যায়, সেটাই আপনি চমৎকারভাবে বললেন। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসি। বা আমাদের তো উত্তরণ ঘটলো, বা সেখান থেকে আমরা সামনের দিকে এগোবো। ভারত যেটা, মানে ভারত নিতে পারছে না, মানতে পারছে না জুলাই আগস্টের অভ্যুত্থান, যেটা আপনারা তিনজনই বললেন, সেই জায়গা থেকে এখন কি তাহলে ভারত মানতে চেষ্টা করছে? কারণ তারা বলছে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান আমরা মনিটর করছি, তারা মনিটরিংয়ের মধ্য দিয়ে কি মানার চেষ্টা করছে কিনা? মানার কোনো কারণ নাই। ফ্রি অফ কস্ট, নামে মাত্র মূল্যে বন্দর, করিডোর এমন কি নাই যা তারা ব্যবহার করে নাই, বা তাদের স্বার্থের অনুকূলে যায় যেগুলো তারা সেটা দখল করে নাই। মানে সব কিছু বললে মনে হবে যে এই দেশে কখনো মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে না। এমনকি মানে এই ডিসেম্বরে যদি আপনি আলোচনার ৭১ মুক্তিযুদ্ধের সময় যে যান, আমাদের ৩০ লক্ষ মানুষ মরেছে, তারা আমাদের সহযোগিতা করতে গিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা, যা ১৫,০০০ না ১৩,০০০ কথা উল্লেখ করে, তাদের সেনাবাহিনীর সদস্যরা মারা গেছে শেষ মুহূর্তে এসে। কিন্তু মর্মান্তিক ঘটনা হচ্ছে এই লড়াইটা ছিল আমাদের জাতিগোষ্ঠীর লড়াই, আমাদের দেশবাসীর লড়াই, এবং সেই লড়াইয়ের মধ্যে ৩০ লক্ষ মানুষ, যেটি কোনো সংখ্যার সঙ্গে তুলনা করা যায় না। অথচ সেই সংখ্যাটাও প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের একটা সংখ্যা আমাদের উপরে মানে
আগে বাড়ানোর একটা প্রবণতা কাজ করেছে। লক্ষণীয় আরেকটা মর্মান্তিক ঘটনা, সেটি হচ্ছে পাকিস্তান বাহিনী যখন পরাজিত আত্মসমর্পণ করবে, সে আত্মসমর্পণ কার কাছে করেছে? আমাদের যে প্রধান ছিলেন সর্বাধিনায়ক হিসাবে জেনারেল ওসমানীকে সেখানে আনা হয় নাই, আসতে দেওয়া হয় নাই বলে ইতিহাসে খ্যাত। হয় কেন? এই কথাটা বলার কোনো সুযোগ ছিল না। এমনকি আমরা গত এই 52 বছরের মধ্যে দেখে এসছি 16ই ডিসেম্বরকে তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে না, তারা বিজয় দিবস শেষে তাদের সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে সেখানে পালন করে। এগুলো আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে আমরা দেখি। আপনাকে আমি এখানেই থামাচ্ছি, একটা বিরতি নিয়ে এসে আপনার কাছেই ফিরব। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে আলোচনা চলছে, আমরা এই আলোচনা নিয়ে আবারও ফিরব ছোট্ট একটা বিরতি শেষে। সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে, এবং আজকে ঢাকা দিল্লি সম্পর্ক এই বিষয়ের উপর কথা হচ্ছে। পাশাপাশি যে ইইউর প্রতিনিধি দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেটা নিয়েও আমরা কথা বলতে চাচ্ছি। ফিরবো আবারও আলোচনায়। শামসুজ্জামান দুদু, আপনার কাছে ছিলাম, আপনাকে আমি থামিয়েছিলাম যে 16 ডিসেম্বরকে আপনি বলছিলেন যে বিজয় দিবস হিসেবে পালন করা হয়, ঠিক এই জায়গাটায় থামিয়ে বিরতিতে গিয়েছি। বিজয় দিবস সেটা আমাদের বাঙালি জাতিগোষ্ঠী শুধু না, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র জাতি যারা বীরের জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, এই বাঙালি জাতি। আপনি দেখবেন বালুচ, পাঠান, সিন্ধি, গুর্খা, মানে ওরা খুব শক্তিশালী, উঁচা লম্বা, খুব শক্তিশালী। এগুলো ইতিহাসে আসছে, ব্রিটিশকে তারা সমর্থন করেছে, ব্রিটিশ সেনাবাহিনীতে তারা ছিল, ব্রিটিশরা তাদেরকে সাহসী বলেছে। আমি প্রায় বলি, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বলেছে যে তোমরা আমাকে মানুষ করনি, বাঙালি করেছো, একটা জায়গায় উল্লেখ করেছে। উনি দেখেছো বাঙালি করে মানুষ করেন, এরকম লাইন। তো উনি ওনার মতো করে বলেছেন, কিন্তু বাঙালি প্রমাণ করেছে যে ব্রিটিশ ভারতের গান্ধী বা নেহরু এরা যুদ্ধ করে নাই বা তার পক্ষেও যায় নাই। সুভাষচন্দ্র বসু একমাত্র বাঙালি যারা, তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন, সফল হননি। আরেকজন বাঙালি সেই জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বাঙালি স্বাধীনতা এনেছেন এই দেশের মানুষ। আবাল বৃদ্ধা বনিতা, আপনি দেখেন কিশোররা এই হাফ প্যান্ট পরেও যুদ্ধ করতে দৌড়াইছে। সেই জাতিগোষ্ঠীকে আপনি মুক্তিযুদ্ধে যথাযথ সম্মান না দিয়ে, ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস, ভারতীয়রা বিজয় লাভ করেছে, ওই দেশে এটা পালন হবে, এবারও হবে। এই যে দেখলেন না আমাদের নাজমুল সাহেব যেটা বললেন, ইদানিং ভারতীয় পত্রপত্রিকা যেভাবে বাংলাদেশ বিদ্বেষী যা ঘটে নাই, যা এখানে কোনোভাবেই নাই, সেইগুলো প্রচার করছে। ওখানে ধর্মান্ধ একটা রাজনৈতিক দল ক্ষমতায়, একাধিকবার তারা ক্ষমতায়। আপনি চিন্তা করতে পারেন যে এই দেশের মানুষ খুব ধর্মপ্রিয় মানুষ, ধর্মভীরু মানুষ, কিন্তু তারা সাম্প্রদায়িক না। আপনি শত শত হাজার হাজার বছর ধরে তারা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একেবারে জোটবদ্ধভাবে তারা বসবাস করে। এক একটা ঘটনা সেটা তো ভাই ভাই ঘটনা হতে পারে, সেটাকে তারা ওখানে ইস্যু করেছে। আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র, কি ধরনের ভয়ঙ্কর যে পথে ঘাটে হিন্দু নারীদেরকে অপমান করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা কল্পনা করা কঠিন। সেটা ওরা প্রচার করছে। আমার কাছে মনে হয়েছে যে সমতা, একটু আগে আমি যেটা বললাম, বাঙালি, বাংলাদেশি আর ওরা ভারতীয়, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসা, শ্রদ্ধাটা সমান, আনুপাতিক হারে না, সমানভাবে একটি স্বাধীন জাতিগোষ্ঠীর প্রতি যে সম্মান, মর্যাদা, এটা থাকতে হবে। না থাকলে যত আলোচনাই হোক, যত বৈঠক হোক, হ্যাঁ বৈঠককে আমি অভিনন্দন করি, আলোচনা টেবিলকে আমি অভিনন্দন জানাই, তারা যে আসছে আমরাও যাব তাদের ওখানে, এগুলো কোনো অসুবিধা নেই, কিন্তু মনটা পরিষ্কার করতে হবে। খুনিকে আশ্রয় দিয়ে, লুটেরাকে আশ্রয় দিয়ে
আপনি গণতন্ত্রের সপক্ষে মানে অর্থাৎ মানুষ দেশের সাথে দেশের যে স্বার্থ সংশ্লিষ্ট সেই যে দ্বিপাক্ষিক আলাপ সেই জায়গাটায় তাদেরকে আসতে হবে। আপনার কাছে আমি আবারও ফিরবো এম শফিউল্লাহ, আপনার কাছে আসতে চাই যে আইস ব্রেকিং নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গায় তারা আসলে আইস ব্রেকিং করবার ক্ষেত্রে তারা কতটা নানান দিকে হাঁটতে পারে, বা সার্কের যে বিষয়টা অনেক বেশি জোরালো করতে বলা হলো বাংলাদেশের পক্ষ থেকে, সেটাও কি তারা অনেক বেশি আইস ব্রেকিং এর ক্ষেত্রে আমলে নিবে কিনা? হ্যাঁ, এটা আপনি দেখুন গত 4 মাসে কিন্তু বাংলাদেশের এই সরকারকে তারা স্বীকৃতি দেয়নি, অফিসিয়ালি স্বীকৃতি দেয় নাই। আজকে কিন্তু তারা দিয়েছে। সেটা হলো কি, বাংলাদেশের সাথে কাজ করতে চায় দিল্লি, সংকট কাটিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এটা ফরেন সেক্রেটারি বলছে, ফরেন সেক্রেটারি দি গভর্নমেন্ট স্টেট। এবং আরও বলেছে বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। তার মানে একটি কথা বলেছে, একটু রূপকর্থে মেঘ জমেছে, মেঘ সরাতে হবে। মেঘটা সরাবে কে? মেঘ তো সরাবে সময়, সময় এবং আলোচনার মাধ্যমে এটা হবে। কারণ এখানে দুইটা স্বার্থ জড়িত আছে। আমরা শুধু যে ছোট দেশ তা নয়, বাংলাদেশের 4 দিকে ওরা আছে, ভারত পরিবেষ্টিত, কিন্তু আমরাও কিন্তু উত্তর পূর্ব অঞ্চলের 7টি প্রদেশ বাংলাদেশ বেষ্টিত। সুতরাং এখানে নির্ভরতা পারস্পরিক। সুতরাং এখানে যে বাস্তবতা তারা মেনে নিয়েছে, যে তারা বলছে যে তারা এই সরকারের সাথে কাজ করবে এবং ইতিবাচক, গঠনমূলক, পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক কাজ করবে। পরস্পর স্বার্থ, এটা আগে ছিল না, পরস্পরের স্বার্থ ছিল না, আগে একচিটিয়া ছিল। সুতরাং এই যে রিয়েলাইজেশন এবং সরকারের সাথে কাজ করবে ভারত, এটা হলো আপনার যে প্রথম স্টেপ। এবং আরও বলেছে চলমান থাকবে দুদেশের উন্নয়ন প্রকল্পগুলো, যেটা বন্ধ ছিল 4 মাস, আরম্ভ হবে আবার। দিস আর দি সাটল চেঞ্জেস। তবে হ্যাঁ, এটা তত সময় লাগবে এই জন্য, কারণ ভারত, আমরা সবাই জানি যে একটা ধর্মীয় উন্মাদনা পার্টির শাসন চলছে ভারতে। সুতরাং তারা যেভাবে তাদের নিজস্ব যে দেশে যে তাদের কত না প্রশ্নের সম্মুখীন হয়েছে ভারত, সেটা হলো 1 নম্বর হলো যে বলেছে এখানে যে বাংলাদেশের সাথে ভারতের সোনালী অধ্যায় চলছে। যে প্রধানমন্ত্রী বলছে, সেই প্রধানমন্ত্রী দেখে যে আজকে তার এখানে তার কোনো স্থান নাই। সুতরাং ভারতের জনগণের কাছে কি জবাব দেবে? শফিউল, এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন একটু জুড়ে দিতে চাই, এটা জানতেই চাচ্ছি, ভারত কি তাহলে কি এক ধরনের, আমি যদি বলি, ভয় পাচ্ছে বা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে কিনা, কোন শব্দটা ব্যবহার করবো বুঝতে পারছি না ঠিক, যে ভারতের সাথে বাংলাদেশের ঠিক এই পতিত সরকারের মানে সেই পতনের আগে যে এগ্রিমেন্ট হয়েছে, এমইউ স্বাক্ষরিত হয়েছে, সেগুলো কোনো কারণে বাদ হয়ে যেতে পারে, বাতিল হতে পারে, এক ধরনের কি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল? দুটো একটা ইমেজের ব্যাপার, সম্মানের ব্যাপার, যেখানে এমনভাবে বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে হাসিনার পদত্যাগের পলিসি, এটা সম্মানের ব্যাপার। একটা বিরাট দেশ, হ্যাঁ, তার একটা সব দেশগুলো তার দিকে আছে, সবার সাথে সম্পর্ক খারাপ, একমাত্র ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, সম্পর্ক দাবি করে সেটা, কিন্তু সেটাও শেষ পর্যন্ত দুরিশাত হয়ে গেল। তো তার যে একটা ইমেজ তার নিজের লোকজনের কাছে প্রশ্ন করবে, তার উত্তর কী? এটা একটা বিরাট সংকট ওদের ভিতরে। তারপর সংকট আছে আরও, আপনার কানাডাতে একজন শিখ নেতাকে তারা করছে, সেই এর ফলে ওই দেশে যে ভারতের যে হাইকমিশন থেকে পিয়ন পর্যন্ত সবাইকে বাইর করে দিয়েছে। কত বড় সেটব্যাক ভারতের জন্য চিন্তা করে দেখেন, যেখানে লক্ষ লক্ষ ভারতীয় কানাডাতে আছে, সেখান থেকে ভারতের পুরো আপনার হাইকমিশনকে বের করে দিয়েছে কানাডা। বিরাট সেটব্যাক। তার আদানির কেসটা চলছে আমেরিকার সাথে। সুতরাং ভারতের যে এবং পার্লামেন্টে এটি নিয়ে তুমুল বিতর্ক চলছে কানাডা এবং আপনার আদানি কেস নিয়ে। সুতরাং তার ইন্টারনাল সমস্যা এখন অনেক বেশি, আর এখানে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়াতে আরও বিপদে পড়েছে। সুতরাং এখন তো রাষ্ট্রপ্রশাসন চেষ্টা করছে, যেটা আজকে আমি বললাম কয়েকটা পয়েন্ট, যে এখানে তারা এটা হয়তো আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হবে না এটা এমন কিছু হয়েছে, কিন্তু না, এটার ভিতরে মিনিং আছে। আমি যেটা পড়ে শুনলাম আজকে চেঞ্জ,
তার সাটল চেঞ্জ এটা বুঝতে পেরেছে এখানে। আরও যেটা বলেছে পাবলিক কনজাম্পশন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তার উত্তরে বাংলাদেশ বলেছে বাংলাদেশের ভিতরে কিছু হয়ে থাকলে বাংলাদেশ আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে অন্য কোনো রাষ্ট্রের নাক গলাবার সুযোগ নেই। মানে এখানে হলো যে ওয়ান টু ওয়ান যে টক, যেটা চোখে চোখে রেখে কথা বলা, যেটা বিগত সময় ছিল না, আজকে বাংলাদেশ সেই পর্যায়ে বাংলাদেশে আসছে। সো এটা বলে সবরিন আপনি যে দেশের যে কূটনীতি এইভাবে হয়, বাংলাদেশ সেখানে আজকে দাঁড়িয়ে গেছে বাংলাদেশে। এবং এই ইতিবাচকতার কথা নাজমুল আশরাফ বলছিলেন। আপনার কাছে আসি নাজমুল আশরাফ, আপনি তখন তো এই ইতিবাচকতা তুলে ধরলেন, পাশাপাশি একটু জানতে চাই যে অন্য দেশের যেখানে হয়তো সাম্প্রদায়িকতার ব্যাপারে তারা উদ্বেগ দেখাচ্ছে বা এইটাকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে, নিজের দেশে নানা ধরনের প্রোপাগান্ডার ব্যাপারে বলছে ওটা আমরা অন করছি না, কি করছে আমরা ওটা সরকার বলছি না, ভারত সরকার বলছে না, নিজের দেশের এগুলো না দেখে অন্য দেশের ব্যাপারে তারা বলছে, যেখানে সেই অন্য দেশ অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা কোনো রাজনৈতিক কারণে হতে পারে, যদি দুই একটা হামলা হয়েও থাকে সেটা ব্যক্তিগত কারণে হতে পারে, কিন্তু কোনো ধরনের সাম্প্রদায়িকতার মতো ঘটনা বাংলাদেশে ঘটেনি। তাহলে কথা বলবার সুযোগ তাদের আসলে কতটুকু রয়েছে? জি, বাংলা একটা প্রবাদ আছে, চালুন বলে সূচ তোর গায়ে কেন ছাদা। আপনি যদি সাম্প্রদায়িকতা, দাঙ্গা, বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ, এই সব ঘটনা সারা বিশ্বে ঘটে কম আর বেশি, কিন্তু একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য যদি হয়, অনেক ঘটছে, হ্যাঁ, একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য বা তার নীতি যদি হয় যে আমি এই সাম্প্রদায়িকতা, এই দাঙ্গা, ধর্মীয় বিভেদ রাখবো না, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার থাকবে এবং কোনো অন্যায় হলে পরে তার বিচার হবে, সেই অবস্থানটাই তো মানুষ কামনা করে। বাংলাদেশে যে ঘটে না বা ঘটে নাই তা বলবো না, গত 16 বছর ভারতের পছন্দের সরকার, তাবেদার সরকার ছিল, তখন ঘটে নাই, অনেক ঘটেছে। এবং অনেক ঘটনার ক্ষেত্রে পরে গণমাধ্যমে যেটুকু তথ্য এসছে, তখনকার সরকার গোয়েন্দারা তো সেগুলো বের করতো না, তাতে দেখা গেছে যে ওখানে সরকারি দলের লোকজনই জড়িত, অথবা এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল, অথবা কোনো একটা ফায়দা নেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয়েছে, অথবা ভারতকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে। এরকম বহু ঘটনা আছে, এগুলো পর্যালোচনা করতে সময় লাগবে। কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা যতটুকু ঘটে, তার ব্যাপারে বাংলাদেশের সরকার, অন্তত এখনকার কথা যদি বলি, যেই ব্যবস্থা নেয় তার তুলনায় ভারত কি করে, মানে ভারত তো হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতে হিন্দুত্ববাদের মধ্যেও আবার হিন্দুদেরও যারা মানে নিম্নবর্ণের, তারাও কিন্তু সেটার শিকার। অন্য ধর্ম তো বটেই, বিশাল জনগোষ্ঠী মুসলমানদের, তাদের উপরে কী ধরনের নির্যাতন চলে এগুলো আমরা প্রতিনিয়ত দেখি। সেই ব্যাপারে ভারত রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে, দেশ হিসাবে কি করে সেটাও আমরা দেখি। সেই তুলনায় বাংলাদেশ বেহেস্ত। আমরা যদি সাম্প্রদায়িকতার কথা বলি, বিভেদের কথা বলি, ধর্মীয় বা অন্য কোনো কারণে, সেটি বাংলাদেশ যদি এক হয়, ভারত হচ্ছে 1000। তাহলে চালন হয়ে আসে সূচের মধ্যে ফোঁটা খোঁজে, হাস্যকর ব্যাপার না? তারপরও কিন্তু আমরা যেটুকু ঘটে আমরা স্বীকার করে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের মতো ব্যবস্থা নেই, এটা আমাদের সমস্যা। সংখ্যালঘু, সেটি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক বা অন্য কোনো সম্প্রদায় হোক, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ কোনো ব্যবস্থা না নিলে পরে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, নাগরিক সমাজ আছি, রাজনৈতিক দল আছি, তারা এগুলো নিয়ে বলি এবং সে ব্যাপারে সোচ্চার হই, প্রতিবাদ হই। ভারতের তো এখানে বলার কিছু নাই। আর যদি বলেন যে না আমরা পাশের দেশ, তাই আমাদেরও বলার অধিকার আছে, তোমরা প্রতি বছর 365 দিনে যত ঘটনা ঘটাও, আমরা যদি প্রতিদিন বলতে থাকি আমাদের খাওয়া দাওয়া কাজকাম সব বাদ দিতে হবে, এগুলো নিয়ে শুধু কথা বলতে হবে, বলা উচিত না। এটা একটা ভদ্রতা, শিষ্টাচার, কূটনীতির একটা বড় দিক এটা। তো বাংলাদেশ যে এই কথাটা স্পষ্টভাবে সামনাসামনি বসে চোখে চোখ রেখে যেটা বলা হয়, বলতে পেরেছে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, তোমরা যা বলো, তোমাদের গণমাধ্যম যা বলে, তোমাদের রাজনীতিবিদরা যা বলে, বাস্তবতা সেটা না। তিলকে তাল বানাও, অনেক মানে অদ্ভুত সব খবর দেখি ভারতের গণমাধ্যমে এবং তাদের রাজনীতিবিদদের মুখে শুনি, যার কোনো অস্তিত্ব নাই। মানে অন্য দেশের ঘটনা সেটাকে বাংলাদেশে বলে চালিয়ে দিচ্ছে, বাংলাদেশের ঘটনা 10-20 বছর আগে সেটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। ঘটনা একটা, এটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে আরেকটা, এগুলো আমরা জানি সব কম বেশি সবাই। আসলে সেই মাথা উঁচু করে ভারতকে একটি বার্তা দেয়া গেল। এখন যে আপাতত শেষ করি যে মানে দুদেশের মধ্যে যে মর্যাদাপূর্ণ সম্পর্ক আমরা চাচ্ছি, সেটার জন্য তো দুপক্ষের ইচ্ছা থাকতে হবে। আমাদের ইচ্ছা আছে, গত 4 মাসে গোটা বাংলাদেশ দেখিয়েছে, প্রমাণ করেছে আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু অন্যায় মানতে রাজি না।
সেই একই স্পিরিট, একই অবস্থান যদি ভারতের না থাকে, দুই পক্ষের শুধু আমরা চাইলে সম্পর্ক সেই উন্নয়ন হবে না। এবং দেশের জায়গাটা সেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই আসতে হবে। আমি আপনাকে আবারও পরে শুনবো। আমি এই মুহূর্তে শামসুজ্জামান দুদু, তাকে একটু শুনতে চাই। আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, এই যে একটি বার্তা একদম জোরালোভাবে ভারতকে দেয়া গেল, এবং ভারত যে নানান ধরনের প্রোপাগান্ডা, সেটা তো শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বা বাংলাদেশেই না, পুরো বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছে। সেই জায়গায় আমি একটু রিলেট করে নিতে চাই, এখানে ইইউ এর যে, বা বলা যেতে পারে যে 27টা দেশের রাষ্ট্রদূত এবং আরও একজন, মোট 28 জন রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকে আলাপ হয়েছে, তার থেকে যতটুকু জানা গেছে বিশেষ বিশেষ সুবিধার কথা তো বলা হয়েছে, কিন্তু একটি জায়গায় আমি এই পর্যায়ে জোর দিতে চাই, সেটা হচ্ছে মিস ইনফরমেশনের ক্ষেত্রে সহায়তা চাওয়া হয়েছে। এই যে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, সহায়তা কতটুকু পেতে পারি আমরা? আমি এটা বলার আগে, তার আগে একটুখানি কথা বলি। সেটি হচ্ছে যে আমরা ভারতকে বন্ধু মনে করি, ভারতকে প্রমাণ করতে হবে তারা আমাদেরকে বন্ধু মনে করে কিনা। তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, গণমাধ্যম সহ, তাদের গণমাধ্যম সহ, তাদের সরকার, এবং এই যে আমাদের নাগরিকদেরকে হোটেলে থাকতে না দেওয়া, ভিসা না দেওয়া, চিকিৎসা না দেওয়া, এবং প্রকাশ্যে, যদিও এখন বুঝতে পারছে যে এটা করলে তারা আস্তে আস্তে হোটেল টোটেল সব বন্ধ হয়ে যাবে, চিকিৎসকরা ভাতে মরবে, তো সেই কারণে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের কোনো প্রমাণ করার কোনো প্রয়োজনই নাই। যেটা একটু আগে আমাদের দুই আলোচক কিন্তু চমৎকারভাবে এটা ব্যাখ্যা করেছে, যে আগের যে সময়, সেই সময় আর এখনকার সময় এক না। অর্থাৎ এবার ভারতে প্রমাণ দেবার পালা। এখন ভারতকে প্রমাণ করতে হবে যে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি তারা বন্ধুত্ব ভাবাপন্ন কিনা। যদি হয় তাহলে এই অপপ্রচার বন্ধ করতে হবে, বন্ধুসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। আর এখন আমি বলি যে ভারত, এখন ভারত আমরা বলছি, আসলে এটা হিন্দুস্তান, যেমন পাকিস্তান ঠিক তেমনি হিন্দুস্তান। এটা এখন একটা ধর্মীয় গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে বিরতিতে যাব, তার আগে এটা সংক্ষেপে একটু শুনে নিতে চাই যে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, এটা বলছিলাম, পাশাপাশি বিভিন্ন দেশের, আমি বলছি ইউ এর কথা, তাদের সেই অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের যে ইয়েগুলো কি বলে, যে এম্বাসি, সেই এম্বাসি বাংলাদেশে করবার ক্ষেত্রে এক ধরনের প্রপোজাল কিন্তু বাংলাদেশ দিয়েছে। সেটা যদি হয়ে যায়, ভারত আরো পিছিয়ে যাবে কিনা, ছোট্ট করে শুনতে চাই। পিছিয়ে যাওয়ার কথা না, আমাদের এই সাম্প্রতিক এটা দিয়েও তো আমাদেরকে চাপে রাখলো। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে পরিবর্তন, সেটাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় কান্ট্রি, প্রতিটা দেশ, ঠিক তেমনি আমেরিকা, কানাডা। একমাত্র এই যে শফিউল্লাহ সাহেব যেটা বললেন, এই সচিব প্রেরণের মধ্য দিয়ে 4 মাস পরে তারা স্বীকৃতি দিল এই সরকার, অর্থাৎ পরিবর্তনকে তারা মানল। আর আমার দৃষ্টিতে পরিবর্তনে একজন সচিব দেয় না, যে গণহত্যাকারী যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে, লুটেরার শীর্ষ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বন্ধুত্ব কতটুকু রক্ষা করা যাবে, এটা আমার কাছে। কিন্তু সেই ব্যাপারে এখনো আসলে ভারতের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি, যে এই পতিত সরকারের সাবেক যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি যে ওখানে আছেন, তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। বিরতি থেকে ফিরে এসে এই আলোচনায় ঢুকবো। সম্মানিত দর্শক, আপনার মতো আয়োজনে আরও একটি বিরতির সময় হলো, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে দেশের রাষ্ট্রদূতদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বসেছিলেন, বৈঠক হয়েছে, সেখানেও বেশ কিছু আলাপচারিতা এসেছে, সেগুলো নিয়ে এই পর্যায়ে কথা বলতে চাই। আমি শফিউল্লাহ আপনার কাছে একটু আসতে চাই এই জায়গাটায়, যেখানে শামসুজ্জামান দুদুকে আমি প্রশ্নটা রেখেছিলাম, যে আসলে সেই যে দূতাবাস না থাকা বাংলাদেশে, সেটার ব্যাপারেও বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, পাশাপাশি নানান ধরনের যে সহায়তা, পারস্পরিক কাজ করবার ইচ্ছা পোষণ করা হয়েছে, রোহিঙ্গা ইস্যু, অনেকগুলো। আপনি যদি শুরু করেন। ধন্যবাদ। প্রতিটি দেশে দূতাবাস স্থাপন করা সম্ভব নয়, সুতরাং অনেক ছোট ছোট দেশ আছে পৃথিবীর, তারা কিন্তু সব দেশ দূতাবাস মানে স্থাপন করতে সম্ভব নয়। অর্থনৈতিক ব্যাপারে জনবলের জন্য এটা হয় না। সেই জন্য আপনার দিল্লিতে, যেহেতু এটা বিরাট দেশ, বিরাট ইকোনমি, পলিটিক্যাল ইম্পর্টেন্ট, সেই জন্য অনেক দেশের দূতাবাস ভারতে আছে। সুতরাং যে এখন যে সমস্যাটা আমরা ফেস করছি, আমরা যেহেতু ভারতে যেতে পারছি না, তার ফলে আমরা অন্য দেশে যেতে পারছি না ভিসার অভাবে। বাংলাদেশ যে রিকোয়েস্ট করেছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব,
যে ভারতের থেকে যে সেন্টারগুলো আছে ওইসব দেশের, তারা এটা বাংলাদেশে রিলোকেট করতে পারে, অথবা অন্য কোনো প্রতিবেশী দেশে এটাকে দিলে আমাদের লোকজন তখন ওই দেশে গিয়ে ওইসব থার্ড কান্ট্রি ভিসাটা তারা সংগ্রহ করতে পারে। তো এটা কিন্তু সেন্সিবল প্রপোজিশন। এটা অনেকেই ইতিমধ্যে এটা করেছে, অনেক দেশ এটা করেছে। ভিয়েতনাম এবং ব্যাংকক থেকেও ভিসা নেওয়ার জন্য কোনো দেশ অলরেডি বাংলাদেশ নোটিফাই করেছে। সুতরাং একটা ওপেনিং হয়ে গেছে, বাকিটাও আশা করি এই মিটিংয়ের পর এটা হবে। ওরাও জানে, যারা দিল্লি থেকে আসছে দূতাবাস প্রধান রাষ্ট্রদূত, তারাও জানে যে এখানে অনবরত বাংলাদেশের লোক আসে ভিসা নিয়ে যায়। শুধু বাংলাদেশ না, পার্শ্ববর্তী অন্য দেশের লোকও যায় দিল্লিতে ভিসার জন্য। সুতরাং একটা ভিসা বন্ধ হয়ে গেছে। সুতরাং তারা রিকনসিডার করছে এখন বাংলাদেশে, কোনো কোনো দেশ বাংলাদেশেই করবে, বাকিরা হয়তো পার্শ্ববর্তী কোনো দেশে করবে যেখানে তাদের বড় এমবেসি আছে, এটা হবে। এটা একটা ভালো দিক। এবং এই সমস্যাটা কিন্তু আমরা যেমন অনুভব করছি তেমনিভাবে ওই রাষ্ট্রগুলো অনুভব করছে। সুতরাং অনুভব করছে, কারণ এরকম যদি একটি বড় দেশ জিম্মি করে ফেলে তখন তো আসলে এটা অনুভব করতেই হয়। সবার অসুবিধা হচ্ছে। জি, আমি ছোট ছোট করে যেহেতু সময় কম, বিভিন্ন বিষয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটু কথা বলতে চাই। তারা আসছে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন তার টাইমিং করেছে এমনভাবে, যখন ভারতের পররাষ্ট্রসচিব আসবে সেদিনে তারা ঢাকাতে আসছে। জি, কথা আসলে আপনি বলবেন, আমি একটু জানতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমাদেরকে কিভাবে সহায়তা করতে পারে? সহায়তা দেখুন, এটা ওরা করছে অলরেডি, আমাদের আর্থিক সাহায্য দিয়ে, এইড দিয়ে করছে। এটা আছে যখন রাষ্ট্র আপনার জাতিসংঘের প্রস্তাব আসে বা অন্য সংস্থার প্রস্তাব আসে, তখন কিন্তু ওরা না, সেটা তো শরণার্থীদেরকে সাহায্য করা, কিন্তু প্রত্যাবাসনের ব্যাপারে যখন প্রস্তাবনা হয় তখন তারা সব ভোট দেয়। কিন্তু মিয়ানমারের অবস্থা এমন অবস্থা, মিয়ানমারে এখন এটা গৃহযুদ্ধের ভিতরে, সুতরাং এটা কোনো এফেক্টিভ হচ্ছে না। কিন্তু এদের সবাই এই 28টি দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস অন্য দেশ, প্রায় 135টা দেশ যে কোনো ভোটে বাংলাদেশ সমর্থন করে, যেহেতু রিপোর্টের হওয়া উচিত। কিন্তু মিয়ানমারের অবস্থা এমন জটিল এখন যে বিদেশি গৃহযুদ্ধের জন্য এইটাই সমস্ত কিছু এখন স্টপ হয়ে আছে। এবার চায়নার কথা বলবো, চায়না 3বার উদ্যোগ নিয়েছে এটা শুরু করার জন্য, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা এত খারাপ, এটা গৃহযুদ্ধের ভিতরে যাচ্ছে, বিশেষ আরাকান অঞ্চলটা। সুতরাং এটা এই জন্য স্থগিত হয়ে যাচ্ছে, এই কারণে এখন স্থগিত হয়ে আছে। ইউরোপের মধ্যে একটা কথা বলি, এটা গুরুত্ব কোথায়? আজকে যে 28 দেশ এখানে আসছে, এমন সময় আসছে যখন বাংলাদেশ ভারত মিটিং হচ্ছে। দ্বিতীয়ত, তারা দিল্লিতে বসে অনবরত শুধু বাংলাদেশের বিরুদ্ধে প্রচার শুনছে, ভারতের মিডিয়ার, ভারতের লোকজনের। তারা যে সরজমিনে আসলো দেখার জন্য অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তারা আসছে এখানে, ব্রিফিং করেছেন, এবং যে দু দেশের পররাষ্ট্র সচিবদের যে একটা গুরুত্বপূর্ণ মিটিং আজ হয়ে গেলো, সেটা তারা পর্যালোচনা করেছে, দেখছে, এটা পর্যবেক্ষণ করেছে। এবং সুতরাং এখন দিল্লির যে একচেটিয়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করে আসছিল, সেখানে একটা না, তাহলে তার একটি প্রশ্ন এখানে করতেই হচ্ছে, দুটো তারিখই কেন 9 ডিসেম্বর? এটার পেছনে আসলে রহস্যটা কি? মানে এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিনিধিদের সাথে সেই বৈঠক, সেটাও 9 ডিসেম্বর। আবার ভারতের যে পররাষ্ট্র সচিব আসলেন, সেটাও 9 ডিসেম্বর, এবং তারিখটা তো পূর্ব নির্ধারিত ছিল। তাহলে সেটার পেছনে কারণটা কি? দেখো, টাইমিংটা আমরা 10 তারিখে ছিল, কিন্তু অরিজিনালি হওয়ার কথা ছিল পররাষ্ট্র সচিব মিটিং 10 তারিখ হওয়ার কথা ছিল, পরে 9 তারিখে আনা হয়েছে। দেখেন, যদি এটা হতে পারে কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু হয়ে গেছে। হয়তো লাভ হয়েছে এটাই যে তারা এখন তো এরা এখানে সরজমিনে দেখছে মিটিংটা কিভাবে হয়েছে, কি পরিবেশে। আমি নাজমুল আশরাফকে এই মুহূর্তে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে এইরকম মিটিং এর আগে হয়নি, যে এতগুলো রাষ্ট্রদূত একসাথে বসে একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে মিটিং করা, সেটাকে কি আপনি আলাদাভাবে দেখছেন? নিশ্চয়ই, আজকের দিনটা অনেকগুলো গুরুত্বের একটি হচ্ছে যে 4 মাস পরে হলো ভারতের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, এবং ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, এবং তার মধ্য দিয়ে একটা উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলে আমরা এর মধ্যে আলোচনা করেছি। কতটুকু হবে সেটা বেশিরভাগই নির্ভর করে ভারতের উপরে, আমি বলি পুরোটাই নির্ভর করে ভারতের উপরে, কিন্তু শুরুটা হয়েছে। একই দিনে ইউরোপিয়ান ইউনিয়নের 27 বা 28টি দেশের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক।
আমার মনে পড়ে না আমার মানে সাংবাদিকতা জীবনে যে একদিনে এতগুলো দেশের কূটনীতিক সরকার প্রধানের সাথে কখনো বৈঠক করেছেন সেরকম কিনা। কোনো তথ্য আমিও পাই না। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার বলে বা ডক্টর ইউনূস বলে কথা না, বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এতগুলো দেশের কূটনীতিকের একদিনের বৈঠক এটা একটা বিরল ঘটনা। এইটা বর্তমান বাংলাদেশের বাস্তবতা তো নিশ্চয়ই একটা বড় কারণ এই বৈঠক হওয়ার বা আয়োজন করার। ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত ব্যাপার আছে, তার যে গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে, ইউরোপ, আমেরিকাতে, ফলে তাকে গুরুত্ব দেওয়া, তাকে সমর্থন করা এবং তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আছেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো, এটা ওই ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকেও একটা গুড জেস্চার। এই ইতিবাচক দিকটা তারা দেখিয়েছেন। বাংলাদেশ তো বটেই, ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে এটা এখানে একটা কারণ দাঁড়িয়েছে। তারা যে আলোচনা করেছেন, আপনি রোহিঙ্গা ব্যাপারে স্যারকে জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন রোহিঙ্গার সংকট আমরা বহুদিন ধরে আলোচনা করছি নানানভাবে, বিগত সরকারের সময় কেন কিভাবে হয় নাই সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু চায়না যে অনেক বড় ভূমিকা রাখতে পারে, উদ্যোগও কয়েকবার নিয়েছে, কেন আগায় নাই, সরকারের ভূমিকা কি ছিল, ভারতের ভূমিকা কি ছিল, আন্তর্জাতিক ভাবে এই রোহিঙ্গা সংকটের ব্যাপারে আমাদের পাশে সবাই ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, জাতিসংঘ ছিল, আমেরিকা ছিল, কানাডা ছিল, সবই ঠিক আছে, কিন্তু এটা কিছু হলো না। তখন বলা হয় যে এখানে মানে চায়নার খুব কার্যকর ভূমিকা দরকার ছিল, সেভাবে তারা করে নাই। এখন চায়না কতটা কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশের পক্ষে সেটা নির্ভর করতো তখনকার সরকার চায়নাকে কতটা গুরুত্ব দেয় আর ভারতকে কতটা গুরুত্ব দেয়। দুই দেশকে নিয়ে খেলেছে, কিন্তু সবসময় তারা মানে এক পক্ষের সাথে ছিল, ভারতের সাথে। সেই ক্ষেত্রে চায়নার আন্তরিকতার ঘাটতি থাকতে পারে, তাদের পিছিয়ে আসার কারণ থাকতে পারে, আপনার সেই আরও অনেক বিষয় আছে। তো ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকে যেটা ইউরোপিয়ান ইউনিয়নের খুব কমন একটা অবস্থান, সেটি হচ্ছে তারা মানবাধিকার, তারা গণতন্ত্র, তারা সুশাসন, নির্বাচন, নারী অধিকার, হ্যানত্যান, এই বিষয়গুলোর উপরে অনেক বেশি গুরুত্ব দেয়, গোটা পশ্চিমাদের বিষয় দেয়। ফলে তারা কিন্তু মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনের বিষয়গুলোকেও এনেছে। এগুলো আমরাও চাই এবং আমরা এগুলো নিয়ে কথা বলি। ফলে বর্তমান সরকার এই মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাওয়া, এই জায়গাটিতে সরকার কাজ করছে, কথা বলছে, নানান রকমের পরিকল্পনা করছে। এটা আরও ত্বরান্বিত করা দরকার, কারণ যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চলবে, ততক্ষণ আর যা কিছু আছে একটা রাষ্ট্র সংক্রান্ত সেই বিষয়গুলো কখনোই স্বাভাবিক হবে না। এটা তো একটা অস্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক সরকার অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করছে, ফলে ওই জায়গাটা যাওয়া দরকার। আর ভারতের ব্যাপারে এক লাইন বলে শেষ করি যে ভারত যে এসছে 4 মাস পরে, স্বীকৃতি দিয়েছে এই সরকারকে এবং বাংলাদেশের এই বাস্তবতা মেনে নিয়ে আস্তে আস্তে নিজের হজম করে স্বাভাবিক সম্পর্ক তৈরি করার সূচনা করেছে, এটা আমরা ভালো বলছি। কতটুকু আগায় কি ফলাফল হয় আমরা দেখব। এখানে আপনি বলছিলেন যে ভারতের কোনো টেনশনের কারণ আছে কিনা। ভারতের টেনশনের কারণ হচ্ছে যে ভারত যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল একচেটিয়া একতরফা স্বার্থবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী, দেশবিরোধী চুক্তির মাধ্যমে, সেগুলো টেকে কি টেকে না, সেগুলো রাখতে পারবে কি না, এটার ব্যাপারে অলরেডি দাবি উঠেছে। ওই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক এবং সেখানে ক্ষতিকর, জাতীয় স্বার্থের বিরোধী, বাংলাদেশ বিরোধী যা কিছু আছে সেগুলো বাতিল করা হোক। সেই প্রক্রিয়া আমাদের সরকার এখনো শুরু করে নাই। দ্রুত সেই চুক্তিগুলো প্রকাশ করা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে স্বার্থবিরোধী, আমরা জানি করিডোর নিশ্চয়ই আমাদের স্বার্থ পক্ষে ছিল না, বন্দর দিয়ে দেওয়া আমাদের স্বার্থ পক্ষ ছিল না, আরও অনেক অসম চুক্তি আছে, আদানির বিদ্যুৎ তুমুক তুমুক, সেগুলোর প্রত্যেকটা আমি মনে করি পর্যালোচনা করে বাতিল করা উচিত, বাতিলের উদ্যোগ নেওয়া উচিত। অনেকে এবং বলে সেগুলো যদি প্রকাশে আসে বা প্রকাশিত হয়, সেই এগ্রিমেন্ট বলি বা সেই ওখানে ভারতের একটা টেনশনের কারণ আছে, এটাও একটা কারণ হতে পারে তাদের দৌড়ে ভারত তখন আরো আসলে অনেক চাপে পড়বে। এই আলোচনা আমাদের ক্রমাগত চলতেই থাকবে, কারণ ভারত বা আমরা যেটা আজকে বলেছিলাম ঢাকা দিল্লি সম্পর্ক, এই সম্পর্কের আলোচনা তো আসলে না সামনে এগোনোর মতো কোনো কারণ নেই। কিন্তু সেই সম্পর্কটা এখন এসে রাষ্ট্রে রাষ্ট্রে দাঁড়াবে কিনা, আগে যেটা বলা হতো যে রাষ্ট্র ব্যক্তি সম্পর্ক, কিন্তু সেই আলোচনা আমরা অন্য কোনো দিন নিয়ে আবার আপনার মতে বসবো। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আশরাফ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি এম শফিউল্লাহ আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। এবং আজকের যে আয়োজন, আমরা আমাদের দেশের যে সম্পর্ক পার্শ্ববর্তী দেশের সাথে, সেটা নিয়ে কথা বললাম। পাশাপাশি আরও যে একদম ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে যে আলাপচারিতা হলো, সেটা নিয়েও কথা বললাম। সেই জায়গাটা থেকে আপনারা হয়তো অনেকটা স্পষ্ট হতে পেরেছেন এবং সামনের দিনগুলোতে স্পষ্টতা আরও ছড়াবার চেষ্টা করব, আপনাদের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আপনার মত অনুষ্ঠানের মাধ্যমে।
সবাই ভালো থাকবেন এবং আমি আবারও জানিয়ে দিই প্রতি রোববার থেকে বৃহস্পতিবার আমাদের এই আপনার মত প্রচারিত হয় ঠিক রাত 10টায়। দেখার জন্য চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।